আলোচনা করব প্র্যাকটিস সেট নাম্বার 6 নিয়ে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের সেটের ফার্স্ট যে কোশ্চেন আছে। দেখো কোশ্চেন নাম্বার 1 কি বলা হয়েছে, দুটি সংখ্যার লসাগু 60 এবং তাদের অনুপাত বলে দিয়েছে 3:4। ওই সংখ্যা দুটির যোগফল কত হবে আমাকে বের করতে হবে। তো খুবই সিম্পল একটি কোশ্চেন। দেখো আমরা কিভাবে করছি। এখানে যে অনুপাত দেওয়া আছে 3:4, আমরা এইভাবে ধরতে পারি যে একটি সংখ্যা হচ্ছে 3x, অপর সংখ্যাটি হচ্ছে 4x। তাহলে যদি আমি এদের এলসিএম করি তাহলে এদের এলসিএম কত হবে? এদের এলসিএম হবে 12। কেমন? 12x। অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা বলতে পারি 12x ইকুয়াল টু হচ্ছে এই যে 60, কারণ লসাগু বলা হয়েছে 60। সো আমি এখানটায় লিখে নিলাম 60। তাহলে x ইকুয়াল টু কত হবে? x ইকুয়াল টু আসবে 5। এবার আমি 3x এবং 5x কিন্তু বের করব না। তাহলে এখানে আমি কি করব? আমি একবারে এদের যোগফলটা বের করব। কারণ দেখো দুটি যোগফল চেয়েছে সংখ্যা দুটি। তাহলে এই যে সংখ্যা দুটি, এই সংখ্যা দুটির যোগফল কত? 3 আর 4 হচ্ছে 7, তাহলে 7x। তাহলে আমরা এখানটায় একবারে বের করছি যে যোগফল 7x ইকুয়াল টু কত হবে? 7 ইন্টু 5 ইকুয়াল টু হচ্ছে 5 7 35। অর্থাৎ অপশন বি হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের সঠিক উত্তর। ওকে, ফাইন। পরের কোশ্চেন দেখো, এবারের কোশ্চেনটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। কি বললো দেখো, যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার কমানো হয় এবং প্রস্থ 3 সেন্টিমিটার বাড়ানো হয়, তবে একটি বর্গক্ষেত্র পাওয়া যায় যার ক্ষেত্রফল প্রকৃত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। প্রকৃত আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। তো দেখো আমি কোশ্চেনটাকে সলভ করে দিচ্ছি, তোমরা জাস্ট একটু দেখে রাখো। আমি ধরে নিচ্ছি যে আমার এখানে দৈর্ঘ্যটা প্রথমে আমি ধরে নিলাম, ধরো দৈর্ঘ্য লেন্থ তো এল, এবং প্রস্থ যেটা বিআরআই, আচ্ছা ডিটিএস, অর্থাৎ প্রস্থকে আমি ধরে নিলাম বি, ব্রেথ মানে প্রস্থ। ওকে, এবার আমরা কি করে করব? দেখো সবার প্রথমে একটা জিনিস লক্ষ্য করো, এখানে বলা হয়েছে যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে 4 সেন্টিমিটার কমানো হয়, তাহলে এই যে দৈর্ঘ্য আমি এল ধরেছি, যদি 4 সেন্টিমিটার কমানো হয় তাহলে এখন দৈর্ঘ্যটি কি হয়ে যাবে? L-4। আবার বলা হয়েছে যদি প্রস্থ 3 সেন্টিমিটার বাড়ানো হয়, তাহলে আমি বলতে পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন যে বি প্লাস হচ্ছে 3। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, বলা হয়েছে একটি বর্গক্ষেত্র পাওয়া যায় যার ক্ষেত্রফল প্রকৃত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি আমরা জানি, বাহু স্কোয়ার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এই যে আয়তক্ষেত্র আমরা যেটা পাবো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে কি হবে? এলবি। তাহলে দেখো এখানে আমরা একটা ইকুয়েশন পেয়েছি। এটা কেন করলাম? এরিয়া ইফ স্কোয়ার ইকুয়াল টু এরিয়া অফ রেক্টেঙ্গেল আর সেম, তাই তো? অর্থাৎ বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা সেম। এবার এটাকে আমি একটা নাম্বারিং করি, বা ঠিক আছে চলো একটু ক্যালকুলেশন করে নেওয়া যাক। এটা এখান থেকে আমরা ক্যালকুলেশনটাকে করব। আচ্ছা এলবি, তাই তো? এলবি প্লাস 3L, আচ্ছা মাইনাস কি 4B মাইনাস 3 4 12 ইকুয়াল টু হচ্ছে এলবি। ওকে, তাহলে এবার আমরা এখান থেকে লিখতে পারি 3L মাইনাস 4B। এই এলবি কেটে গেল, তাহলে ইকুয়াল টু কত? 12। আমরা এখানে একটা ইকুয়েশন পেলাম, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। আবার এখানটায় দেখো আমরা প্রথমে যেটা পেয়েছিলাম যে দুটো সমান বলেছে, তাই না? দুটো সমান কি, যে যখন আমি তার দৈর্ঘ্যটাকে 4 সেন্টিমিটার কমালাম এবং প্রস্থটাকে 3 সেন্টিমিটার বাড়ালাম প্রস্থটাকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এল মাইনাস বি ইকুয়াল টু 7। তাহলে এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন। এবার আমি 1 নম্বর এবং 2 নম্বর এই দুটো ইকুয়েশন যদি সলভ করি, তাহলে এখান থেকে আমি পাবো কিসের মান? এল এর মান এবং বি এর মান। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি এটা 1 নম্বর, 2 নম্বরটা হচ্ছে এল মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে 7। এটা হচ্ছে আমাদের 2 নম্বর। এই দুটো ইকুয়েশন এবার যদি আমি একটু ক্যালকুলেশন করি, তাহলে এক কাজ করো, এখানে 3L আছে, এটা শুধু এল আছে, তুমি নাও 3 গুণ করে দাও, 3 গুণ করে দাও, প্রত্যেকটা জায়গায় 3 গুণ করে দাও। তাহলে এবার কত হবে? 3 যখন গুণ করবো, দেখো এই যে 3L এটা টোটালটা, আচ্ছা এখানে একটু ভুল করলাম, 3L নয়, তুমি 4 গুণ করে দাও, 4। ঠিক আছে,
যখনই তুমি 4 গুণ করে দেবে এখান থেকে, আচ্ছা তুমি 3ও করতে পারতে, সমস্যা নেই, আমরা 4টাই করলাম। তাহলে 4 যদি আমরা প্রত্যেকটা জায়গায় গুণ করি তাহলে দেখো এখান থেকে আমরা মানটা বের করে নিতে পারবো। আমি একবারে করে দিচ্ছি। এখান থেকে আমরা এল এর মানটা কত পাবো? এল এর মানটা পাবো আমরা 16। একই রকমভাবে বি এর মানটা আমরা পাবো এখানে কত? 9। তাহলে আমরা এল এবং বি পেয়ে গেলাম। কোথা থেকে পেলাম? এই 1 নাম্বার এবং এই 2 নাম্বার ইকুয়েশন থেকে। আমরা কিভাবে মান বের করতে হয় এর আগেও কিন্তু দেখিয়ে দিয়েছিলাম, দুটো ইকুয়েশন থেকে যখন মান বের করতে হয় কেমন। তাহলে এল আর বি পেয়েছি, এখানে চাওয়া হয়েছে তার পরিসীমা। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু কি? আমরা জানি যে পরিসীমা ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ এল প্লাস বি। তাহলে এবার তুমি মান বসিয়ে দাও, 2 ইন্টু 16 প্লাস 9, তাহলে 16 প্লাস 9 হচ্ছে 25, 2 ইন্টু 25 ইকুয়াল টু হচ্ছে 50, অর্থাৎ অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ওকে, তো এখানে এই দুটি ইকুয়েশন থেকে মান বের করাটা আমি আর করলাম না, আমি একবারে বসিয়ে দিয়েছি, তোমরা এটা একটু করে নেবে। দেখো পরের যে কোশ্চেনটি রয়েছে, এই কোশ্চেনটি আমরা একবারে করতে পারতাম যদি কিনা এখানে এক্সট্রা না থাকতো। তো যাই হোক, যেহেতু এক্সট্রা রয়েছে তোমাদেরকে একটু ভেঙে ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এক্স থাকলেও করতে পারবে তোমরা, কেমন? একটু লং প্রসেসে আমাকে করতে হবে। সবার প্রথমে আমরা জানি এই সিঁড়ি ভাঙা কোশ্চেনগুলোর ক্ষেত্রে আমাকে নিচের দিক থেকে করে আসতে হয়, অর্থাৎ এই যে পোর্শনটা রয়েছে আমরা এই পোর্শনের কাজটাকে প্রথমে করব। তাহলে এই পোর্শনের কাজটা যদি করি, অর্থাৎ এই পোর্শনটা, এই টোটাল পোর্শনটা আমরা করব। আচ্ছা আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি, এই টোটাল পোর্শনটা যদি আমরা করি তাহলে কি হবে? এর নিচে আমি একটা 1 ধরতে পারি। এবার এর লসেও করো, লসেও করলে আমরা পাবো কি? 1 মাইনাস এক্স, রাইট? তাহলে 1 মাইনাস এক্স এর মধ্যে কতবার যাবে? 1 মাইনাস এক্স বার, প্লাস 1 মাইনাস এক্স এর মধ্যে একবার যাবে, এই এক্স পড়ে থাকলো। ওকে, এই যে 1 প্লাসটা এটা পড়ে রয়েছে, কিন্তু এটা খেয়াল রাখবে আমরা এটা পরে করছি। তো এবার এখানে তুমি লক্ষ্য করো, এই প্লাস এক্স এই মাইনাস এক্স কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? 1/1 মাইনাস এক্স। কিন্তু তার সাথে, আচ্ছা আমরা এটাকে একটু ফ্রেশ করে লিখি, 1/1 মাইনাস এক্স থাকলো। তার আগে এই যে সংখ্যাটা রয়েছে, চলো আমরা এটা লিখে দিই। এখানে আছে 1 আর এটা হচ্ছে 1 প্লাস। দেখো এই যে ভাগ আকারে রয়েছে, তাহলে এটা কিন্তু তখন উল্টে যাবে, রাইট? তাহলে আমরা এটাকে একবারে লিখতে পারি, কি লিখবো এখানে? উপরে যে 2x রয়েছে, চলো উপরেরটা আমরা লিখে দিলাম 2x। আমি একটু স্টেপ জাম্প করছি, দেখো যদি বুঝতে প্রবলেম হয় আমাকে বলবে। তাহলে 1 প্লাস 1 মাইনাস এক্স বাই হচ্ছে 1। আচ্ছা ইকুয়াল টু যে আছে সেটা আমরা লিখে দিলাম। চলো এবার আমরা করছি, এখানে 2x, এটা একই রকমভাবে আবার এলসিএম করলে কি হবে? 1 হবে, এই যে 1। তাহলে এখানে কি পাবো আমরা? 1 প্লাস 1 মাইনাস এক্স। তাহলে দেখো এই এখানে কি কিছু কাটবে? না, এখানে কিছু কাটলো না, ইকুয়াল টু 1। তাহলে এবার কি থাকবে? 2x বাই কত থাকছে এখানে? 2 মাইনাস এক্স, তাই তো? বাই 1 ইকুয়াল টু কত? 1। এবার এখান থেকে আমরা যদি একবারে কাজটা কমপ্লিট করি তাহলে আমরা লিখতে পারি 2x বাই 2 মাইনাস এক্স ইকুয়াল টু কত? 1। অতএব এখান থেকে লিখতে পারি 2x ইকুয়াল টু 2 মাইনাস এক্স। তাহলে এক্সটাকে এক পাশে নিয়ে আসলাম, থাকলো কত? 2। আর এক্স ইকুয়াল টু কত হবে? 2/3। সো 2/3 কোথায় আছে? অপশান নাম্বার বিতে। দেখো সবাই বুঝতে পারছো কিনা? এটা এক্স থাকার কারণে আমরা একটু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে করে দেখিয়েছি, ঠিক আছে? যখন এক্স থাকবে না তখন কিভাবে করতে হয় সেটাও কিন্তু আমরা নাম্বার সিস্টেমে বলে দিয়েছি। সো নাম্বার সিস্টেম যারা দেখেছো আশা করি তাদের এই প্রবলেমগুলো হওয়ার কথা নয়। এগুলো ম্যাক্সিমামটাই আমাদের করানো অঙ্কের মধ্যেই রয়েছে। পরের কোশ্চেন, দুইটি সংখ্যা এ এবং বি এমন যে এর 5% এর বি এর 4%-এর যোগফল এবং হবে, এটা না এবং হবে, এবং তাই তো? তাহলে কি বলা হলো? এর 5% এবং বি এর 4%-এর যোগফল। তাহলে আমরা লিখবো এই এ এর 5% প্লাস বি এর 4%, এই যে যোগফল বলেছে তাই আমি একবারে যোগফল লিখে দিয়েছি। যোগফল কি বলেছে? এ এর 6% ও বি এর 8%। আবার দেখো এ এর 6% এবং বি এর 8%, বি এর 8%, বি এর 8%-এর যোগফলের, তার মানে এটাকে যোগ করতে হবে।
ওকে, এই যে যোগফলের কি 2/3, তার মানে এই টোটালটার যোগফলের কত বলেছে 2/3। তো আমি এখানটা লিখি 2/3। এই যে, তাহলে দেখো একটা ইকুয়েশন তৈরি হয়ে গেছে এখানে, তাই না? এবার এটাকে কিন্তু সলভ করতে হবে, তো চলো একটু সলভ করে দেখি। আহ এটা কত হবে 5a, তাহলে 3 দিয়ে একবারে গুণ করে দিয়ে 3×5 = 15, তাহলে 3×5 = 15 লিখলাম, প্লাস এটা 4b আছে, তাহলে 3×4 কত হবে 3×4 = 12b। আচ্ছা, ইকুয়াল টু, এবার এখানে কত আছে 2, 6 দুগুণে 12a, এই দেখো এই যে 6a, এই যে 2 দিয়ে গুণ করলে কত হবে 12a, এই লিখলাম 12a, প্লাস এটা হচ্ছে 8b, 2 দিয়ে গুণ করলে কত হবে 8 দুগুণে 16b। এবার এখান থেকে আমরা a/b এর রেশিওটা ইজিলি পেয়ে যাব। দেখো একটা কাজ করি আমরা, এ দুটোকে যদি এক পাশে রাখি, 15 থেকে 12 বাদ দিলে কত থাকবে 3a, ইকুয়াল টু এখানে 16 থেকে যদি 12 বাদ দিই কত হবে 4b। আমরা এখান থেকে a/b যদি করি তাহলে কত পাবো 4:3। তাহলে আমাদের উত্তর কিন্তু চলে এসছে 4:3। কোথায় আছে? অপশন নাম্বার ডি তে রয়েছে। আচ্ছা, চলো পরের কোশ্চেন নাম্বার 5 কি আছে? একটি শহরের লোক সংখ্যা প্রতি বছর 5% হারে বৃদ্ধি পায়। যদি 2001 সালে ওই শহরের লোক সংখ্যা 1,10,250 জন হয়, 1999 সালে লোক সংখ্যা কত ছিল? তাহলে দেখো এখানে জনসংখ্যা প্রতি বছর কিন্তু বাড়লো, তাই না? এবার এখানে 2001 সালের জনসংখ্যাটা দেওয়া আছে, তাহলে ওরা কিন্তু একটু ব্যাক ডেটেড চেয়েছে, মানে তার আগের বছর 2 বছর আগে কত। তাহলে দেখো বিষয়টা হচ্ছে এরকম যে 2 বছর আগে কত ছিল আমি জানি না, তাহলে ধরো সেই জনসংখ্যা যাই হোক কিছু একটা ছিল আগে, ওই জনসংখ্যাটা বেড়েছে কত পার্সেন্ট 5%। আচ্ছা 5% বলতে আমরা কি লিখতে পারি 5/100, কাটলে কত হবে 1/20, তাহলে 1 বেড়েছে 20তে 1 বেড়েছে, তাহলে কত হবে 21/20 আমরা লিখতে পারি। তাহলে চলো একবারে আমরা লিখি 21/20। যেহেতু 2 বছরের কথা বলা রয়েছে তাই আমি এই কেসটাকে দুবার করব, দুবার করার পর আমার জনসংখ্যাটা কত এসছে 110,250। এবার এখান থেকে এক্স এর মানটা আমরা বের করছি, কত হবে 110 250 ইন্টু কত 20 ইন্টু কত 20 ডিভাইডেড বাই 21। তাহলে এবার তুমি এটাকে ক্যালকুলেশন করো, কত আসবে? আচ্ছা 21 441, তাই তো 21 হচ্ছে 441, 441 250। আচ্ছা আমরা যদি এটাকে কাটি কত হবে 20 400, 400 তাই তো 400 250, 25 বার আসবে 25, তাহলে একবারে করলে 25 4 25-এ 100, তাই তো 100, আরো আছে দুটো 3টে শূন্য, তাহলে কত হলো একক দশক শতক শতক অযুত লক্ষ 1 লক্ষ। তাহলে 1 লক্ষ কোথায় আছে? এই তো অপশন নাম্বার এ তেই রয়েছে। কেমন? অপশন নাম্বার এ। আচ্ছা, এটাকে অন্যভাবেও করা যায়। অন্য কিভাবে দেখো, এই যে আমরা যে 20 আর 21 ধরেছি, তুমি এইভাবেও করতে পারো। এটা হচ্ছে 20, তাহলে হবে 21, আবার লেখো তুমি 20, আবার লেখো 21। তাহলে এবার দেখো এটা হচ্ছে তোমার আগে, এটা হচ্ছে পরে যখন বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা হবে তোমার 441, এটা হবে তোমার কত 400। এবার দেখো এই 441 এটা ইকুয়াল টু হচ্ছে তোমার 110,250, তাহলে 400 ইকুয়াল টু কত এটাই বের করতে হবে। তো এইভাবেও কিন্তু তোমরা করতে পারো, দুটো প্রসেস, যার যেটা ভালো লাগে সে সেইভাবে করবে। পরের কোশ্চেন, একটি লাইব্রেরিতে প্রতি রবিবার গড়ে 510 জনের আগমন হয় এবং সপ্তাহের অন্যান্য দিন গড়ে 240 জনের আগমন হয়। রবিবার নিয়ে শুরু এমন একটি মাসে ওই লাইব্রেরিতে যত জনের আগমন হয় তার গড় কত? এই দেখো রবিবার নিয়ে শুরু অর্থাৎ কি বলা হয়েছে, মানে ওই মাসের প্রথম যে দিনটা বা বারটা সেটা হবে রবিবার দিয়ে। তাহলে ধরো 1 তারিখ, তাহলে 1 তারিখ হচ্ছে রবিবার, আগে দেখে নেব কতগুলো রবিবার আমরা পাবো। তাহলে 1 তারিখ রবিবার, আর রবিবার পাবো আমরা 8 তারিখ, আর রবিবার পাবো 15 তারিখ, 7 দিন অন্তর অন্তর। তারপরে হচ্ছে 22 তারিখ, আর হচ্ছে 29 তারিখ। তাহলে আমরা এই এতগুলো তারিখ কি পাবো রবিবার পাবো। রবিবার কতগুলো পেলাম 3টে, আর দুটো 5টা রবিবার। বলা হয়েছে প্রতি রবিবারে 510 জন করে আসে, তাহলে আমি এখানটা লিখতে পারি 5টা রবিবার যদি 510 জন করে আসে তাহলে 5 5 2550 জন টোটাল
আসবে। ওকে, তাহলে টোটাল মাস হচ্ছে তোমার 30 দিনে, তাহলে 25 অর্থাৎ 5 যদি এখানে হয়ে যায় রবিবার, বাকি থাকলো আর 25 দিন। এই 25 দিন জনসংখ্যা থাকবে 240 করে। আমরা লিখলাম 240, তাহলে 25 ইন্টু 24, তাই তো 25 25 625, তাহলে 600 হবে, অর্থাৎ 6000 হবে, 6000। তাহলে এবার আমরা টোটালটাকে যোগ করব, যোগ করলে আমরা পাবো টোটাল 30 দিনের টোটাল কত এসে যোগ করো, 6000 2000 8000 8550, 8550 জন। তাহলে 30 দিনে যদি মোট আসে 8550 জন, তাহলে তার গড় কত হবে, আমরা গড়টা বের করব কি করে, 8550 ডিভাইডেড বাই 30, 0 0 কাটলাম, 3 দুগুণে 6, 3 8 24, 3 5 15, 285, অপশান ডি। ওকে, তো আমরা পরপর আগে কোশ্চেনগুলো করে নেই, তারপরে আমরা শুনবো যদি কিছু ডাউট থাকে। আচ্ছা, পরের কোশ্চেন কি বলা হয়েছে, দেখো বলা হলো একটি পরীক্ষায় এক ছাত্রকে কোনো একটি সংখ্যার 5/16 অংশ বা 16-এর 5 অংশ নির্ণয় করতে বলা হলো। ভুলবশত ছাত্রটি সংখ্যাটির 5/6 অংশ নির্ণয় করে। যদি তার উত্তর প্রকৃত উত্তরের চেয়ে 150 বেশি হয় তবে সংখ্যাটি কত। দেখো সংখ্যাটি কত আমি জানি না। এবার দেখো যেহেতু উত্তর বেশি হয়েছে, তা বেশি বা কম আমরা কি করে বুঝি, মাইনাস করে। তাহলে কি করব, চলো আমরা এক্স ধরে করতেই পারি। এক্স যদি আমরা এক্স ধরে করি তাহলে তো এক্স ঠিক আছে, আর এক্স না ধরলে সেখানে অ্যাজ এ ওয়ান হিসেবে তুমি ভাবতে পারো যে একের জন্য কত, কেমন একের জন্য কত বা এক্স একই বিষয়। তো ধরো তাকে করা বলা হয়েছিল 5/16, তো আমরা প্রথমে লিখবো 5/6। আচ্ছা, সে করে ফেলেছে কত, 5/16 দিয়ে। করার ফলে তার বেশি কত হয়েছে, তার বেশি হয়েছে উত্তর 150। অ্যাকচুয়ালি এখানে এক্স ধরতে পারো, তো এই যে এক্স, এক্স না ধরলেও কিন্তু কোনো সমস্যা নেই, তাহলে আমরা ওয়ান হিসেবে ভাববো। এবার তুমি এর লসাগু করো, 6 আর 16-র লসাগু কত, 48, 6 8 48, তার মানে হচ্ছে 40। তুমি শুধু 40ও রাখতে পারো বা 40 এক্সও দিতে পারো যারা এক্স ভাবছো। 3 16 48, অর্থাৎ 3 5 15, তুমি এক্স রাখতে পারো, কোনো সমস্যা নেই। ইকুয়াল টু কত, 150। 40-এর থেকে 15 বাদ দিলে কত থাকবে, 25। তুমি এক্স ভাবতে পারো, এক্স না ধরলেও কোনো সমস্যা নেই, তাহলে 25x ইকুয়াল টু কত হবে, এই যে 150 ইন্টু 48। এবার ওয়ান, আমরা যদি এক্স না ধরে করতাম তাহলে ওয়ান ইকুয়াল টু কত বের করলে চলে আসতো, কারণ সংখ্যাটি ওয়ান। আর যেহেতু এখানে এক্স ধরছো তাহলে তুমি লেখো এক্স ইকুয়াল টু কত, একই বিষয় কিন্তু। ওকে, তাহলে 150 ইন্টু 48 ডিভাইডেড বাই হচ্ছে 25, 25 দিয়ে কাটলে 6, 6 4 6 24, 240, আর হচ্ছে 48, 288। অপশান এ হবে এখানে সঠিক উত্তর। পরের কোশ্চেন, নতুন বাজেটে কেরোসিন তেলের দাম 25% বৃদ্ধি পায়। তাহলে কেরোসিন তেলের দাম যখন 25% বৃদ্ধি পায়, এখানে বলা হয়েছে আমরা এই 25%কে একটু ফ্র্যাকশানে লিখে রাখি 1/4, অর্থাৎ এই যে 1 টাকা বেড়েছে এটা মনে রাখবে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আগে যদি 4 টাকা দাম থাকে এখন দাম হয়ে যাবে 5 টাকা। চলো এবার দেখি একটু কোশ্চেনে কি বলেছে। শতকরা কত ভাগ কেরোসিন তেলের ব্যবহার কমালে ওই কমালে খরচে কোনো বৃদ্ধি হবে না, ঠিক আছে। তাহলে দেখো আমরা দেখেছি যদি আগে সে 4 হতো, যদি দামের ক্ষেত্রে আগে 4 টাকা এখন হচ্ছে 5 টাকা। এবার কি ব্যবহার, এটা যদি হয় তোমার রুপিস, তার সাথে কোয়ান্টিটির একটা সম্পর্ক আছে, ব্যস্ত সম্পর্ক হয়, তাই না। তাহলে আমরা ডাইরেক্ট এখানে বলতে পারি দেখো 4 থেকে 5 হয়েছে, এবার আমি খরচটাকে অপরিবর্তিত অর্থাৎ কেরোসিন তেলের ব্যবহার কত কমাতে হবে, খরচ যদি বৃদ্ধি না করি, তাহলে 5 থেকে আমাকে আবার 4-এ আনতে হবে, তার মানে কি 1 আমাকে কমাতে হবে, এই 1 কমাতে হবে কত এর জন্য, 5-এর জন্য। তাহলে 5-এর জন্য যদি আমি 1 কমাই শতকরা কত হবে, দেখো এই 1/5 দেখে আমরা উত্তর করতে পারি 20%। যারা বুঝবে না তারা এর সাথে ইন্টু কি করবে, 100% করে দেবে। এই একটা প্রসেস। আর একটা প্রসেস রয়েছে, আমরা এটাও বলেছিলাম যে দেখো যদি 1/4 কখনো বৃদ্ধি পায়, আমরা জানি 1/5 কিন্তু সেখানে কমবে, আর 1/5 ইকুয়াল টুই হচ্ছে কত, 20%। তো তোমরা এইভাবে কিন্তু ডাইরেক্ট উত্তর বলতে পারো। এই বিষয়গুলো ভালোভাবে তোমরা পাবে। অ্যালিগেশনের কনসেপ্ট দেখবে, অ্যালিগেশনের লাস্ট যে পার্ট রয়েছে আমাদের অধ্যায়ভিত্তিক ক্লাসের সেখানে পাবে। এছাড়াও তোমরা পাবে পার্সেন্টেজে। পরের কোশ্চেন, একজন ব্যাটসম্যান 98 রান করে যার মধ্যে 4টি বাউন্ডারি বলতে 4টি 4 মেরেছে এবং 6টি ছক্কা। ওই ব্যাটসম্যান উইকেট দুটির মধ্যে দৌড়ে মোট কত রানের কত শতাংশ রান করেছে। তাহলে দেখো টোটাল যে রান হচ্ছে 98, সে কয়টি 4 মেরেছে, 4টি। তাহলে আমরা একটু লিখবো
4 মেরেছে 4টি। ওকে, আর কি রান করেছে? 6 মেরেছে কতগুলো? 6টা। তাহলে টোটাল কত রান সে করলো? আমরা দেখবো 4 4 16, 6 6 36। তাহলে 16 আর 36 কত? 636, তাই তো? 52। তাহলে টোটাল সে 52 রান করেছে 4 আর 6 মেরে, কিন্তু টোটাল রান তো হচ্ছে 98। তাহলে বাকি যে রান এটাই কিন্তু তিনি দৌড়ে নিয়েছিলেন। তাহলে দৌড়ে কত রান নিয়েছেন? আমরা কি করব? 98 এর থেকে মাইনাস করে দেব, 98 এর থেকে। তাহলে কত রান থাকবে? 46। এই যে 46, এটা কিন্তু তিনি দৌড়ে নিয়েছিলেন, দৌড়ে নিয়েছেন, তাই তো? এবার এটাই নিয়েছেন কি, ওই ব্যাটসম্যান উইকেট দুটির মধ্যে দৌড়ে মোট রানের কত শতাংশ নিয়েছেন। তাহলে দেখো, মোট রান হচ্ছে 98, তার মধ্যে তিনি দৌড়ে নিয়েছেন 46। তাহলে এখানে শতকরা চাওয়া হয়েছে, আমরা শতকরা বের করব। 98 রানের মধ্যে তিনি 46 রান দৌড়ে নিয়েছেন, তাহলে শতকরা কত হবে? ইন্টু 100 করে দাও। তুমি এটা ক্যালকুলেশন করলে তোমার উত্তর চলে আসবে। ওকে, 98। আচ্ছা, 2 দিয়ে কাটলে কত হবে? 23 হবে। 2 দিয়ে কাটলে কত হবে? 49 হবে। তাহলে আমরা এইভাবে বলতে পারি 2300 ডিভাইডেড বাই 49। তাহলে 49 নিচে থাকবে অ্যাটলিস্ট, এখানে নেই, এখানে নেই, এই দুটোর মধ্যে কোনো একটা হবে। তো যে তোমরা এটাকে ভাগ করে নেবে, আমি ক্যালকুলেশনটা করছি না, আমি একবারে উত্তরটাকে মার্ক করে দিচ্ছি। 46 পূর্ণ 46 বাই 49, অর্থাৎ অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ওকে, আচ্ছা, ওকে, ফাইন, তোমরা অনেকেই উত্তর করছো। পরের কোশ্চেন, 100 মিটার দীর্ঘ একটি ট্রেন তার বিপরীত অভিমুখে 5 কিলোমিটার/ঘন্টা বেগে পদব্রজে অর্থাৎ পায়ে হেঁটে গতিশীল এক ব্যক্তিকে অতিক্রম করতে 6 সেকেন্ড সময় লাগে। তাহলে ট্রেনটির গতিবেগ কত? দেখো, আমরা জানি গতিবেগ কি করে বের করতে হয়। গতিবেগ, গতিবেগ ইকুয়াল টু হচ্ছে টোটাল যে দূরত্ব বাই হচ্ছে কি টাইম। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো যে তার এখানে কিন্তু মিটার রয়েছে, এখানে সেম সেকেন্ড রয়েছে, এটাই তো সময়, তাই না? আর এটা হচ্ছে কি এত মিটার দীর্ঘ একটা ট্রেন, মানে দূরত্ব। তাহলে চলো আমরা প্রথমে এটা লিখে নেব। এখানে কত হবে? 100 মিটার ডিভাইডেড বাই হচ্ছে 6, কিন্তু এটা হচ্ছে মিটার, এটা হচ্ছে সেকেন্ড। তার মানে এই যে আমরা ক্যালকুলেশনটা করছি, আমার যে গতিবেগ, এই গতিবেগটা মিটার পার সেকেন্ডে হয়ে যাচ্ছে, কিন্তু এটাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে গেলে আমাকে কি দিয়ে গুণ করতে হবে? 18/5 দিয়ে গুণ করতে হবে। তো চলো আমরা একটু করে নিই। 5 দিয়ে কাটলে কত হবে? 20। 6 দিয়ে কাটলে কত হবে? 3। তাহলে কত হলো? 3 20 60। তাহলে 60 কিলোমিটার/আওয়ার। কিন্তু এখানে একটা কথা আছে, দেখো, একটি ট্রেন তার বিপরীত অভিমুখে, মানে বিপরীত অভিমুখে 5 কিলোমিটার বেগে কিন্তু হাঁটছে। এবার এখানে তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে আপেক্ষিক গতিবেগটা কত হবে, অর্থাৎ তার রিলেটিভ স্পিডটা আমরা বের করছি। মনে রাখবে, যখন তারা বিপরীত দিকে যায় তখন তাদের গতিবেগ কি হবে? মাইনাস হয়, তাই না? যখন বিপরীত দিকে যায়। তাহলে এখানে দেখো, তার গতিবেগটা হচ্ছে 60, এখানে গতিবেগটা হচ্ছে 5। তাহলে তার ট্রেনটার গতিবেগ কি হবে? অর্থাৎ তার রিলেটিভ স্পিডটা আমরা এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছি, যেহেতু দুটো বিপরীত মুখে যায়। আমরা লিখবো 60 মাইনাস হচ্ছে 5 ইকুয়াল টু হচ্ছে কত? 55 কিলোমিটার/আওয়ার। তা কোথায় আছে? এই যে অপশন নাম্বার ডিতে আছে। কেমন? তাহলে এই কোশ্চেনের আমাদের উত্তর হয়ে যাবে অপশন ডি। ওকে, পরের কোশ্চেন, এ এবং বি এর বার্ষিক আয়ের অনুপাত বলা হয়েছে 5:4 এবং তাদের ব্যয়ের অনুপাত দেওয়া আছে 3:2। যদি তাদের বছরের শেষে প্রত্যেকে 1600 টাকা সঞ্চয় করে, তবে এর বার্ষিক আয় কত আমাকে বের করতে হবে। তাহলে দেখো, এখানে আমরা জানি তাদের যে আয়, তাদের আয় কত? তাদের আয় হচ্ছে 5:4। তাদের ব্যয় কত? তাদের ব্যয় হচ্ছে তোমার 3:2। তাহলে তারা সঞ্চয় কত করে? দেখো, এখানে 2 ইউনিট, এখানেও 2 ইউনিট। তাহলে আমরা বলতে পারি এই 2 ইউনিটের জন্যই হচ্ছে 1600 টাকা সে সঞ্চয় করে। 1 ইউনিটের জন্য কত টাকা? 800 টাকা সঞ্চয় করে। তাহলে 1 ইউনিটের জন্য 800 টাকা। ওরা চেয়েছে এর বার্ষিক আয় কত? এর আয় হচ্ছে কত? 5 ইউনিট। সো এই 5 ইউনিট ইকুয়াল টু কত হবে? 5 8 40, অর্থাৎ 4000। তো আমাদের এখান থেকে এই যে অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ওকে, চলো পরের কোশ্চেন, কোনো একটি দ্রব্যের ক্রয় মূল্য চিহ্নিত মূল্যের 64%। চিহ্নিত মূল্য বলতে এখানে কোন মূল্যটা চিহ্নিত? হচ্ছে মার্ক প্রাইসটা।
ওই দ্রব্যটি 12% ছাড়ে যদি বিক্রি করে, মানে ডিসকাউন্টে যদি বিক্রি করে, তাহলে তার লাভের হার কত হবে, তার মানে তার লাভ কত হবে এটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা কি করে করব? দেখো, আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের মার্ক প্রাইস। আচ্ছা, আর কি এখানে সে বিক্রি করবে, তার মানে কেনা দামের একটা ব্যাপার আছে। তো চলো আমরা এখানটা লিখে নিলাম, এই হলো আমার কেনা দাম, এটা হলো আমাদের বিক্রয় মূল্য। এবার আমরা কি করব? দেখো, মার্ক প্রাইস অলওয়েজ আমি 100 ধরে নেব, তাহলে এটা যদি আমার ধার্য মূল্য হয়। এবার কি বলা হয়েছে এখানে, তিনি 12% ডিসকাউন্টে বিক্রি করবেন, তাহলে বিক্রয় মূল্যটা কত? বিক্রয় মূল্য এই যে এসপি, বিক্রয় মূল্যটা হচ্ছে 88 টাকা। এটা যখন বিক্রি করবে, এবার এখানে দেখো কি বলা হয়েছে, কোনো দ্রব্যের ক্রয় মূল্য কি চিহ্নিত মূল্যের 64%। তার মানে এই চিহ্নিত মূল্য মানে মার্ক প্রাইস, এই যে মার্ক প্রাইস 100 টাকা, তাহলে আমার কেনা দাম কত? 64%। তাহলে আমি বলতে পারি এই যে 64। ওকে, তাহলে এবার লাভ কত হয়েছে কি করে বের করবে? আমরা জানি লাভ হচ্ছে কি এসপি মাইনাস সিপি। তাহলে এই এসপি মাইনাস সিপি করো, কত টাকা লাভ হয়েছে? আচ্ছা, 4 আছে 8-এর সমান, 4 হলে আচ্ছা 24। ওকে, কত টাকার জন্য? 64 টাকার জন্য। তাহলে শতকরা কত হবে? শতকরা আচ্ছা কত দিয়ে কাটবো? আমি যদি 8 দিয়ে কাটি 3 হবে, 8 দিয়ে কাটলে 8 হবে। ওকে, 8 8 64, 4 দিয়ে কাটলে 2 হবে, 4 দিয়ে কাটলে 25 হবে। তাহলে 3 25-এ 75, বাই হচ্ছে 2 সমান সমান হচ্ছে 37.5। তো কোথায় আছে? এই যে অপশন নাম্বার এ। ওকে, আচ্ছা নেক্সট দেখো, পরের যে কোশ্চেনটি রয়েছে সিম্পলিফিকেশন, খুবই সহজ, ঘাবড়ানোর কোনো কারণ নেই। আমরা এই ধরনের কোশ্চেনগুলো কি করব? ধরে করব। এখানটায় আমরা ধরে নিচ্ছি 0.362 ইকুয়াল টু যদি আমরা এ ধরি এবং 0.1 একে যদি আমরা বি ধরি, তাহলে আমরা কি লিখতে পারি? দেখো, এ কিউব মাইনাস বি কিউব ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এ বি, আমরা এটাকে এ বি ধরতে পারি, প্লাস বি তার স্কোয়ার। এবার দেখো, এ কিউব মাইনাস বি কিউবের একটা আমরা সূত্র জানি কি, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই নিচের পার্টটার এই পার্টটা কেটে যাবে, পড়ে থাকছে এ মাইনাস বি। ওকে, তাহলে এর ভ্যালু কত? আমরা ধরেছিলাম 0.362। আচ্ছা, বি এর ভ্যালুটা কত? আমরা নিচে নিচে লিখি 0.1, তো মাইনাস করতে হবে, আমরা মাইনাসটা এখানে করছি। কত হবে? 0.262। 0.262 আছে অপশন নাম্বার বিতে। ওকে, আচ্ছা পরের কোশ্চেন দেখো, এবারের কোশ্চেনটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, এটা একটু ভালো করে বুঝতে হবে। বলা হয়েছে এ এবং বি একত্রে একটি কাজ 30 দিনে করতে পারে। ব্যাপারটা এরকম যে এ প্লাস বি একত্রে একটা কাজ করে 30 দিনে। তাহলে দেখো, এ আর বি তার মানে ম্যান, তাই না? আমি যদি মানুষ ধরে নেই, আর কত দিনে? 30 দিনে। তাহলে আমরা এটাকে ইনটু করে দিলাম, 30 দিনে করে। আবার বলা হয়েছে এ 16 দিন কাজ করার পর, তার মানে এ একটা কাজ করেছে কতদিন? 16 দিন করার পর বি বাকি কাজ একা 44 দিনে শেষ করে। তাহলে বি বাকি কাজ কত দিনে শেষ করেছে? 44 দিনে শেষ করেছে। বলা হয়েছে পুরো কাজটি বি একা কত দিনে করতে পারবে। খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এবার আমরা কি করে করব? দেখো, অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা বলতে পারি তারা দুজনে মিলে কাজটা কিন্তু 30 দিনে করেছে। তাহলে এই যে তারা দুজনে মিলে 30 দিনে করেছে, আবার ইন্ডিভিজুয়ালি তারা যখন কাজটা করছে, এ 16 দিন, বি হচ্ছে 44 দিন। তাহলে এই টোটাল কাজটাই হচ্ছে এই টোটাল কাজ। আমরা এবার একটা কাজ করব, এখান থেকে একটু বের করে নেব যে এ আর বি এর রেশিওটা। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি কি হবে? 30 এ প্লাস হচ্ছে 30 বি ইকুয়াল টু হচ্ছে 16 এ প্লাস হচ্ছে 44 বি। আচ্ছা, আমরা যদি এ দুটোকে এক পাশে নিয়ে আসি তাহলে কত হবে? 14 এ ইকুয়াল টু, এটা যদি এই পাশে নিয়ে আসে কি হবে? 14 বি। আমরা একটা জিনিস এখানে লক্ষ্য করলাম, এ ইস টু বি হচ্ছে 1:1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে তাদের কি সময়টা কিন্তু সমান লাগবে। কি করে বুঝবো? কারণ এখানে আমরা দেখলাম তাদের যে রেশিওটা 1:1, তাহলে আমরা বলতে পারি তাদের যে কাজ করার ক্ষমতা দুজনের কিন্তু ইকুয়াল, তাদের কাজ করার ক্ষমতা ইকুয়াল। তাহলে এখানে আমরা দেখেছি এ আর বি একটা কাজ করে 30 দিনে, ভালো করে বোঝো,
এ আর বি একত্রে কাজ করে 30 দিনে, তাহলে এ এবং বি যদি একত্রে কাজটা করে 30 দিনে, কি দুজন মিলে, তাই না? দুজন মিলে, দেখো ভালো করে বুঝবে যে এ আর বি দুজনে মিলে কাজটা করে 30 দিনে, তাহলে শুধু যে কোনো একজন, কারণ দুজনের কাজ করার ক্ষমতা কিন্তু সেম, তাহলে একজনে মিলে কাজটা করবে কতদিন? আমরা এইভাবেও বলতে পারতাম যে 2%, 2%, ঠিক আছে, অর এ বি। এবার আমি এখান থেকে বের করবো যে কোনো একজন, তাহলে 1% কাজটা করবে কতদিন? দুজনে যদি করে 30 দিনে, একজনে করবে আরো বেশি অর্থাৎ 60 দিনে। সো আমরা এখান থেকে অপশন সি উত্তর করলাম। দেখো সবাই বুঝতে পারছো কিনা? সবাই বুঝতে পারছো? আচ্ছা, চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি আছে? কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে বলা হলো কোনো কোনো পরিমাণ, বা কোনো নয়, অ্যাকচুয়ালি কিছু পরিমাণ হবে, ঠিক আছে, এটা কিছু করে দিই। কিছু কিছু পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদে রাখলে 5 বছরে দ্বিগুণ হয়, ওই একই পরিমাণ টাকা ওই একই চক্রবৃদ্ধি সুদের হারে 8 গুণ হবে। তাহলে কি 8 গুণ হবে কত বছরে, ওরা এটাই জানতে চেয়েছে। এবার আমরা কি করে করব? দেখো কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে খুব সুন্দর কিছু রুলস আমি দেখিয়েছি, যারা দেখেছো আশা করি তাদের আর সমস্যা হবে না। যে এখানে দ্বিগুণ হয় কত বছরে? 5 বছরে। তো তুমি এখানটা লিখবে টাইমস, টাইমস মানে কি কত গুণ হয়, কেমন? আর এটা হচ্ছে ইয়ার, কত বছরে। আমরা বলেছিলাম যে দ্বিগুণ হয় 5 বছর, তো তুমি এখানটা লেখো দ্বিগুণ, দ্বিগুণ হয় 5 বছরে। ওকে, এবার কি করবে? এখানে বলা হচ্ছে 8 গুণ হবে কখন, তাহলে তুমি এখানে লেখো 8 গুণ, এই যে 8 টাইমস, 8 টাইমস আমরা এর সাথে সমান করে লিখবো। তাহলে 8টাকে আমরা লিখতে পারি 2 তার কিউব, যখন সমান করে লিখবে। এবার কি হবে? এই যে পাওয়ার, এই পাওয়ার দিয়ে আগের বছরকে গুণ করো, তাহলে 3 5 কত হয়? 15। তো তোমরা এইভাবেই কিন্তু করবে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে দ্বিগুণ তিন গুণের অঙ্কগুলো। তাহলে এখানে আমাদের উত্তর চলে এসেছে অপশন নাম্বার সি। আচ্ছা, খুব সুন্দর, তোমরা অনেকেই উত্তর বলছো, ফাইন। পরের কোশ্চেন, নৌকা এবং স্রোত অর্থাৎ বোর্ড অ্যান্ড স্ট্রিম থেকে। স্থির জলে কোনো নৌকার গতিবেগ ঘন্টায় 10 কিলোমিটার, একই সময়ে যদি নৌকাটি স্রোতের অভিমুখে 26 কিলোমিটার যায় এবং স্রোতের বিপরীতে 14 কিলোমিটার যায়, তবে স্রোতের গতিবেগ কত? এখানে আমরা নৌকার গতিবেগ জানি, স্রোতের গতিবেগ কিন্তু জানি না। দূরত্বটা কত? একবার হচ্ছে তোমার 26 কিলোমিটার, আর যখন ফিরে আসবো স্রোতের বিপরীতে 14 কিলোমিটার। আমরা এবার এখানে একটা জিনিস দেখো, যে আমরা হয়তো বলেছিলাম যে যতটা আমরা যাব ঠিক ততটাই ফিরে আসবো, তার মানে আমাদের দূরত্বটা কিন্তু সেম থাকছে, তাই না? তাহলে এবার আমরা কি করে করব? যখন দুটো সেম, তাহলে আমরা প্রথমে একটা ইকুয়াল দিয়ে রাখি। ইকুয়াল মানে কি দুটো সেম। এবার দেখো যখন সে কতটা যাচ্ছে, তোমার 26 কিলোমিটার, তাহলে এই হলো আমি লিখলাম 26 কিলোমিটার। আমার গতিবেগটা কি? গতিবেগ হচ্ছে যখন অনুকূলে যায়। দেখো অনুকূলে কি হয়? অনুকূলে দুটো প্লাস হয়, তাই না? অনুকূলে দুটো প্লাস হয়, তখন স্রোতের গতিবেগ কত হবে জানি না। আমি যদি এটাকে এক্স ধরি, তাহলে এক্স, তাহলে টোটালটা কি আসবে? অনুকূলে গতিটা হবে 10 প্লাস এক্স। আচ্ছা, প্রতিকূলে গতিটা কত হবে? প্রতিকূলে হবে মাইনাস, তাই না? তাহলে 10 মাইনাস এক্স। এবার দেখো এখানে কত কিলোমিটার গেল? 26 কিলোমিটার। তো 26/10 প্লাস এক্স, আর ফিরে এসছে কত? 14 কিলোমিটার। গতিটা কি ছিল? 10 মাইনাস এক্স। এবার এই কোশ্চেন আমাকে ক্যালকুলেশন করতে হবে। কিভাবে করব? একটা কাজ করি, এটাকে 2 দিয়ে কাটলে 13 হবে, এটাকে 2 দিয়ে কাটলে 7 হবে। চলো এবার কোনায় কোনি আমরা গুণ করে নিই। তাহলে 7×10 = 70। আচ্ছা, এটা আগে গুণ করি, এটা বড় আছে। 13×10 = 130। চলো 130 মাইনাস হচ্ছে 13x ইকুয়াল টু 7×10 = 70 প্লাস হচ্ছে 7x। এবার আমরা দুটোকে যদি এক পাশে নিয়ে আসি, তাহলে কত হবে? 13 আর 7 হচ্ছে -20x ইকুয়াল টু, এটাকে যদি সাইড চেঞ্জ করি তাহলে কত হবে? -60। তাহলে মাইনাস কেটে গেল, x ইকুয়াল টু 3। তাহলে এক্সটা কি? এই যে এক্স তো আমরা স্রোতের বেগ বলেছিলাম, তাহলে স্রোতের বেগ কত চলে এসছে আমাদের? 3 কিলোমিটার পার আওয়ার। পরের কোশ্চেন,
তিনটি গাড়ির বেগের অনুপাত হচ্ছে 5:4:6, একই দূরত্ব অতিক্রম করতে তিনটির যে যে সময় লাগবে তার অনুপাত। দেখো যার গতিবেগ যত বেশি তার সময় তত কম লাগে, তাই না? তো অর্থাৎ তাদের সম্পর্কটা হচ্ছে ব্যস্ত অনুপাত, আর ব্যস্ত অনুপাত তাহলে দেখো এখানে রয়েছে 5:4:6। যখন এদের অনুপাতটা ব্যস্ত অনুপাত হয়ে যাবে তখন আমরা লিখতে পারি এটা 1/5, 1/4, 1/6। দেখো দুটোর ক্ষেত্রে আমরা ইজিলি করে দিতে পারতাম, কিরকম ব্যস্ত যখনই হয় 4:5 আমরা লিখি। আসলে যে 4:5টা কেন লিখি, কিভাবে লিখি, আমরা আসলে ফাংশনটা হয় 1/5:1/4। তো দুটোর ক্ষেত্রে তো ইজি, আমরা ডাইরেক্ট রিভার্স করে দিলে হয়ে যাচ্ছে ব্যস্ত অনুপাত, তাই না? কিন্তু তিনটের ক্ষেত্রে তো আমরা ওইভাবে করতে পারি না, তিনটের ক্ষেত্রে আমাকে 1/, হিসেবে লিখতে হচ্ছে। এবার কি করব, আমরা এদের এলসিএম করব। 5, 4 আর হচ্ছে 6, এলসিএম করলে 60, তাহলে নিচেরটাকে তুমি সমান করে দাও, 60 করতে গেলে 12 গুণ, এটার সাথে কত গুণ করবে, 4 15 60, এটার সাথে 10, তাহলে নিচেরটা তো সমান হলো, উপরও তো গুণ করতে হবে, 12, আচ্ছা 15, 10, তাহলে আমরা পেয়ে গেছি 12, 15, 10। কোথায় আছে? অপশান ডিতে। ওকে, নেক্সট। যদি বার্ষিক 16.2/3% হারে 3 বছরে কোনো পরিমাণ টাকার, বা কোনো না অ্যাকচুয়ালি কিছু পরিমাণ টাকার, এটা কিছু, ওকে, কিছু পরিমাণ টাকার চক্রবৃদ্ধি সুদ যদি হয় 1270 টাকা, তবে ওই পরিমাণ টাকার ওই একই সময়ে ওই একই হারে সরল সুদ কত হবে? কেমন? তার মানে কি, এখানে চক্রবৃদ্ধি সুদটা দেওয়া আছে, সরল সুদ কত হবে আমাকে বের করতে হবে। দেখো বিষয়টা হচ্ছে সব থেকে বেস্ট প্রসেস হচ্ছে এই পার্সেন্টেজ ধরে যদি আমরা অঙ্কটা করি অনেক সহজ হবে। আদার্সওয়াইজ তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে অ্যামাউন্ট। আমরা জানি অ্যামাউন্ট কি করে হয়, প্রিন্সিপাল প্লাস হচ্ছে ইন্টারেস্ট, তাই না? অ্যামাউন্ট কিভাবে হয়, প্রিন্সিপাল প্লাস, তার আগে আরেকটা জিনিস জানতে হবে অ্যামাউন্ট, আচ্ছা তোমাকে যেটা জানতে হবে যে অ্যামাউন্ট ইকুয়াল টু হচ্ছে কি, পি ইন্টু 1+r⁴, r/100⁴n, এটা হচ্ছে বেসিক সূত্র। তাহলে এই অ্যামাউন্ট ইকুয়াল টু আমরা এইভাবে লিখতে পারি, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। ইন্টারেস্ট কত টাকা পেয়েছো, 1270, একটু ভালো করে বুঝবে, 1270 টাকা। এবার আমরা এই অ্যামাউন্ট বসিয়ে দিলাম, এই প্রিন্সিপাল, তার মানে আমি এখানটায় পি লিখলাম, ওকে, আচ্ছা, ইন্টু 1+, এই যে 1+ এই আর, আর কত, এই যে 3/16, দেখো এই যে 16.2/3 ইকুয়াল টু হচ্ছে 50/3। সো আমি এখানটা লিখতে পারি 50/3 বাই হচ্ছে 100। আর কতবার, 3 বছর, তাই আমি এখানটা 3 লিখলাম। এবার দেখো এই ইকুয়েশন সলভ করে যদি আমরা অঙ্কটা করি অনেকটাই সময় লাগবে এবং ক্যালকুলেশনটাও একটু জটিল হবে। আমরা তাহলে কিভাবে করব, এই যে 16.2/3, এখান থেকে এবার দেখো আমরা করছি পার্সেন্টেজের জন্য এই যে দুটো শূন্য, তাহলে এই 50 দিয়ে কাটলে কত হবে, 1/6। তাহলে আমরা বলতে পারি যদি থাকে আসল হয় 6 টাকা, সুদ আসল 1 টাকা, 6 টাকায় 1 টাকা সুদ হবে, তাহলে সুদ আসল হবে 7 টাকা। আবার পরের বছরে 6 টাকায় 7 টাকা হবে, আবার পরের বছরে 6 টাকায় 7 টাকা হবে। তাহলে আমরা দেখে নিই আমাদের প্রিন্সিপালটা কত। 6 কিউব কত, 216, 6 কিউব হচ্ছে 216, 7 কিউব কত, 7 কিউব হচ্ছে 343, 343, ভালো করে বুঝবে। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল, এটা কি, এটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট, তাই না? এই যে 1 টাকা সুদ, 6 টাকা প্রিন্সিপাল হলে 1 টাকা সুদ হয়, তাহলে 6 টাকায় 7 টাকা হলো। তাহলে এবার দেখো এটা তোমার প্রিন্সিপাল, এটা তোমার কি অ্যামাউন্ট, তুমি কত টাকা সুদ পেয়েছো, তুমি এখানে দেখো 127 টাকা সুদ পেয়েছো। অ্যাকর্ডিং টু কোশ্চেন কত টাকা এখানে সুদ পেয়েছো, 1270 টাকা। তাহলে আমরা বলতে পারি এই যে 1270 পেয়েছি। তাহলে এক অনুপাতের জন্য কত হবে, একের জন্য হচ্ছে 10, একের জন্য যদি 10 হয়, আমার এখানে দরকার হচ্ছে আসলটা বের করার, আসল কত, 216 ইউনিট, রাইট? এটাই তো প্রিন্সিপাল। তাহলে 216-র জন্য কত হবে, 216, তাহলে 216-র জন্য হবে 2610, তাই তো, না সরি 2160, 2160, 2160, 2160। তাহলে আমার প্রিন্সিপাল চলে এসছে কত, প্রিন্সিপাল 2160, এই যে প্রিন্সিপাল আমরা পেয়ে গেলাম 2160। বাট এখানে ওরা কি চেয়েছে, সরল সুদ চেয়েছে। তাহলে সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু কি, PTR/100, তো পি কত, 2160 ইন্টু পি হয়ে গেল টি কত, টাইম হচ্ছে এখানে 3 বছর, আর কত, আর হচ্ছে এই যে আমরা আগেই পেয়েছি 16.2/3, তাহলে এখানে করলে কত হবে,
50 বাই হচ্ছে একবারে করে দিলাম 300। তাহলে এবার দেখো ক্যালকুলেশন করো, কাটলে কত হবে 6, এটা কাটলে কত হবে 2, তাই তো? আচ্ছা 2 এটা দিয়ে কাটলে কত হবে 1080, তার মানে 1080। দেখো এই যে 1080, তো এখানে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। তো দুটো ভাবে দেখালাম, সব থেকে বেস্ট কিন্তু এই যে পরে যেটা আমরা বললাম এটাই সব থেকে বেস্ট। পরের কোশ্চেন দেখো কি আছে, 6/7 ডিভাইডেড বাই 8 এর চেয়ে 6/7/8 কত বেশি? অর্থাৎ সিম্পলি তুমি মাইনাস করে দাও, আর কিছু করতে হবে না, তোমার উত্তর চলে আসবে। তাহলে কিভাবে মাইনাস করবে? এই যে এই প্রথমে বড়টা থেকে মাইনাস করবে, 6/7/8 মাইনাস করবে কি 6/7 ডিভাইডেড বাই 8। দেখো এগুলো আসলে উল্টে যায়, তাই না? আমরা যদি এটাকে একবারে করি, এটা এইভাবে লিখতে পারি 6 × 8 = 48, তাহলে আমরা লিখব 48, তাই তো? বাই হচ্ছে 7 মাইনাস, আচ্ছা আমরা কি ঠিক করছি? হ্যাঁ ঠিক করছি। এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে ঠিক উল্টো হয়ে যাবে, এখানে 6 থাকবে আর এটা কত হবে 7 × 8 = 56, আমরা একবারে করে দিলাম। তাহলে এবার দেখো এটাকে একটা কাজ করে একটু ছোট করে লেখো, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 28, তাহলে 48/7 আর 3/28 এর এলসিএম করলে কত হবে 28 হবে। 7 28-এর মধ্যে 4 বার, তাহলে 4 × 8 = 32, 2 হাতে আছে 3, তাই তো? 4 × 4 = 16 আর 3 = 19 মাইনাস 3, তাহলে কত হবে 3 আছে 12 সমান 9, 189 ডিভাইডেড বাই হচ্ছে 28, 189/28। তাহলে এবার কত দিয়ে কাটা যায়? অপশান দেখে একটু চুজ করার চেষ্টা করি। 4, 7 দিয়ে যদি আমরা কাটি 4 হবে, 7 দিয়ে যদি কাটি 7 × 2 = 14, 7 × 7 = 49, তাহলে কত এলো 27 বাই হলো 4, তাহলে 4 × 6 = 24, 24 25 26 27 3, তাহলে 6 পূর্ণ 3/4, তাহলে 6 পূর্ণ 3/4 বেশি কোথায় আছে? অপশান বিতে আছে। কেমন? আচ্ছা পরের কোশ্চেন, দুইটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে 40% এবং কত 55% কম, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার চেয়ে কত শতাংশ কম? তাহলে দেখো এটা হলো আমাদের প্রথম সংখ্যা, এটা হলো আমাদের দ্বিতীয় সংখ্যা। তৃতীয় সংখ্যাটি আমি আর ধরলাম না, তৃতীয়টা যদি 100 হয় তাহলে দ্বিতীয় প্রথমটি কত হবে তৃতীয় সংখ্যার চেয়ে এত পার্সেন্ট কম, 40% কম অর্থাৎ কত 60, আর এটা 55% কম অর্থাৎ সংখ্যাটি কত হবে 45। এবার বলা হয়েছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার চেয়ে কত কম। তাহলে দেখো দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার চেয়ে কত কম, এটা হচ্ছে 15 কম, কত এর জন্য 60 এর জন্য। তাহলে শতকরা কত হবে 15 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 4 25, তাহলে আমরা এখান থেকে 25% নিতে পারি। কোথায় আছে? অপশান ডি। পরের কোশ্চেন, এক ব্যক্তি তার মূলধনের 1/3 অংশ, 1/4 অংশ এবং অবশিষ্ট অংশ যথাক্রমে 7%, 8% এবং 10% বার্ষিক সরল সুদে বিনিয়োগ করে। যদি তাদের বার্ষিক আয় 561 টাকা হয় তবে বিনিয়োগ করা মূলধন কত? এই কোশ্চেনটা দেখবে আই থিঙ্ক আমাদের প্র্যাকটিস সেট নাম্বার 1-এ ছিল আই থিঙ্ক, তো এটার আমি ডিটেলস করছি না, আমি তবুও ইকুয়েশনটা তোমাদের পাঠিয়ে দিচ্ছি, কারণ এর আগের ক্লাসে আমরা এটা কমপ্লিট সলিউশন করে দিয়েছিলাম। তো যাই হোক কোনো কোশ্চেন যদি রিপিটেশন চলে আসে আর আমরা এটা করলাম না, তাহলে 1/3 অংশ 7% হারে, আচ্ছা 1/4 অংশ 8% হারে, আচ্ছা বাকি অংশ, বাকি কত থাকে 1-এর থেকে মাইনাস করতে হয় 1/3 + 1/4, তাহলে এই দেখো 3 আর 4-এর লসাগু হচ্ছে 12, তাহলে আমি এখানটা লিখে দিচ্ছি 12, এই 3 আর 4-এ হচ্ছে 7, তাহলে বাকি থাকলো কত 5, তাহলে এত অংশ হচ্ছে 10%, তাই তো 10%। এই ক্যালকুলেশন করো, আমি এটা আর করছি না, করলে তোমাদের উত্তর চলে আসবে, কারণ এই কোশ্চেন অলরেডি আমি আগের ক্লাসে কিন্তু কমপ্লিট করেছি। পরের কোশ্চেন, কোনো দ্রব্য 1060 টাকায় বিক্রি করলে যে লাভ হয় তা ওই দ্রব্যটি 950 টাকায় বিক্রি করলে তার থেকে 20% বেশি ক্ষতি হয়, না বিক্রি করলে যে ক্ষতি হয় তার থেকে 20% বেশি হয়, ওই দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে তার 20% লাভ হবে? দেখো খুব সুন্দর একটা কোশ্চেন। আচ্ছা লাভ কখন হয় বলো তো? লাভ আমাকে জানতে হবে যখন আমার বিক্রয় মূল্যটা বেশি হবে, অর্থাৎ এসপি মাইনাস সিপি। আচ্ছা লস কখন হয়? যে ক্ষতি, ক্ষতি কখন হবে? যখন আমার কেনা দাম অর্থাৎ
সিপি মাইনাস সিপি মাইনাস এসপি মাইনাস, হ্যাঁ, এসপি, তখন হয় আমার ক্ষতি। ওকে, এবার এখানে আমরা এই ইকুয়েশনে যদি মানটা বসিয়ে দিই তাহলে দেখো আমাদের উত্তরটা ইজিলি আমরা বের করতে পারবো। কিভাবে? এখানে বিক্রয় মূল্য কত টাকা? 1060 টাকা। লিখে দাও তুমি 1060 টাকা, 1060 টাকা। এবার বলা হয়েছে যে তাহলে ওই দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। যাক, আমরা এটা ঠিক আছে করে নেব, কিন্তু এত টাকায় আমি বিক্রি করলে যত লাভ হয়, তাহলে এত টাকা তো বিক্রি করলাম, কিন্তু কেনা দাম কত জানি না, তো আমি এখানটায় সিপি লিখলাম। ওকে, ইকুয়াল টু, এবার দেখো এখানে সিপি কেনা দাম কত আমি তো জানি না, মাইনাস এসপি। এবার কত টাকায় বিক্রি করছি? 950 টাকায় বিক্রি করলে, এই যে 950 টাকায়। আচ্ছা, 950 টাকায় বিক্রি করলে কি হবে? বিক্রি করলে যে ক্ষতি হয়, আচ্ছা ক্ষতি হয়, তার থেকে 20% বেশি হবে ক্ষতি। তাহলে 20% বেশি মানে কি? 120 বাই হচ্ছে 100। এটাকে কাটলে আমরা লিখতে পারি 20 দিয়ে কাটলে 6, 20 দিয়ে কাটলে 5। এবার একবারে ক্যালকুলেশন করো, তাহলে উত্তর চলে আসবে কেমন, অর্থাৎ সিপি চলে আসবে আমার এখান থেকে। 5 দিয়ে যদি আমরা গুণ করি, 5 6 5 6 30, তার মানে 5300, আচ্ছা 5300, তাই তো? 5 6 30, 5 ওকে 5, মাইনাস 5 সিপি ইকুয়াল টু 6 সিপি মাইনাস 6 0 0, 5 6 30 শূন্য, হাতে আছে 3, 6 9 54 আর 3 57। তাহলে দেখো এই যে মাইনাস করলে আমরা পাবো কত? 11, তাই তো? সাইড চেঞ্জ করলে 11 সিপি ইকুয়াল টু 5000 10000 11000, সাইড চেঞ্জ করলে পাবো আমরা মাইনাস 11000, কেটে গেল। তাহলে সিপি কত? 1000। আমার সিপি কিন্তু চলে এসছে। এবার কি করব? কিন্তু এখানে তো তোমার কাছে সিপি চাইনি, এখানে বের করতে হয়েছে এখানে চাওয়া হয়েছে 20% লাভ করতে হলে কত টাকায় বিক্রি করতে হবে, অর্থাৎ এসপি বের করব। তাহলে এই 1000 ইন্টু 20%, অর্থাৎ 120 বাই 100 সমান সমান হচ্ছে 1200। তাহলে আমরা এখান থেকে 1200 উত্তর নিয়ে নিলাম। সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, চলো পরের কোশ্চেন। 6 বছর আগে অজয়ের বিয়ে হয়, তার বর্তমান বয়স বিয়ের সময়ের বয়সের 5/4 গুণ। অজয়ের বিয়ের সময় অজয়ের বোন অজয়ের চেয়ে 5 বছরের ছোট ছিল, তাহলে অজয়ের বোনের বর্তমান বয়স কত? তাহলে আমি একটা কাজ করি, প্রথমে অজয়ের বয়সটাকে একটু বের করব। অজয়ের বয়সটা কত আমি ধরে নিলাম যে অজয়ের বয়সটা যদি এক্স হয়, তাহলে কত বছর আগে বিয়ে হয়েছে? যে দেখো 6 বছর আগে বিয়ে হয়, তাহলে বিয়ের সময়, তাই তো, তার বয়স কত হবে বিয়ের সময়? মনে রাখবে 6 বছর আগে, অর্থাৎ এক্স মাইনাস 6, এটা হচ্ছে তার বিয়ের আগে। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, বলা হয়েছে যে তার বর্তমান বয়সটাকে আমরা এক্স ধরেছি, বিয়ের সময়ের বয়সের এত গুণ। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা লিখতে পারি তার বর্তমান বয়স, তার কি বিয়ের সময়ের যে বয়স, বিয়ের সময়ের বয়স হচ্ছে এক্স মাইনাস 6, তার কত গুণ? 5/4 গুণ। তো এখানটা লিখে দাও 5/4। এবার ক্যালকুলেশন করো, এখান থেকে দেখো এক্স এর মানটা বেরিয়ে আসবে। সো 4x ইকুয়াল টু 5x, আর কত? 4 6 24। আচ্ছা, আমরা কি ঠিক করলাম? ও না, সরি, ভুল করলাম তো। 5x 5 6 30। ওকে, তাহলে সাইড চেঞ্জ করলে কত হবে? মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস 30। তার মানে আমরা এখান থেকে বলতে পারি এক্স ইকুয়াল টু 30। তাহলে অজয়ের বয়স যদি হয় 30, তার বোন অজয়ের থেকে 5 বছরের ছোট, তাহলে কি হবে? বোনের বয়স কত হবে? 30 মাইনাস 5 ইকুয়াল টু হচ্ছে 25। এই যে অপশান এ। পরের কোশ্চেন কি আছে দেখো, দুইটি স্টেশন এ এবং বি এর মধ্যেকার দূরত্ব হচ্ছে 330 কিলোমিটার। এই যে দুটো স্টেশন যাদের মধ্যে দূরত্ব হচ্ছে 330 কিলোমিটার। ওকে, একটি ট্রেন 60 কিলোমিটার বেগে এ স্টেশন থেকে বি স্টেশনের দিকে সকাল 8টার সময় যাত্রা শুরু করে। আচ্ছা, এ থেকে, এটা এ এটা বি, কখন যাত্রা শুরু করে? আচ্ছা 8টার সময়, 8 AM।
যাত্রা শুরু করে। গতিবেগ কি? আচ্ছা এদিকে যায়, ভালো করে একটু বুঝবে, 60 কিলোমিটার বেগে। আচ্ছা অপর একটি ট্রেন 75 কিলোমিটার বেগে বি স্টেশন থেকে 9টার সময়, তার মানে এখান থেকে আরেকটা ট্রেন 9 AM যাত্রা শুরু করে 75 কিলোমিটার বেগে। তার মানে দেখো এই ট্রেনটা কিন্তু 1 ঘন্টা পর যাত্রা শুরু করেছে, এই ট্রেনটা কিন্তু 1 ঘন্টা আগে। তাহলে আমি দেখে নিই এই ট্রেনটি 1 ঘন্টায় কতটা যাবে। তাহলে এই কিন্তু অলরেডি টোটাল যে দূরত্ব 330 কিলোমিটার, তার থেকে এই যেহেতু 8টার দিকে যাত্রা শুরু করেছে, তাহলে 1 ঘন্টায় 60 কিলোমিটার যাবে। তাহলে আর বাকি কত থাকছে? বাকি থাকছে 330 মাইনাস হচ্ছে 60। তাহলে বাকি আর থাকছে কত হবে? 330-এর থেকে 60 মাইনাস করলে 270 কিলোমিটার। এবার কিন্তু দুজনের টাইমটা সমান হয়ে গেল, এই জায়গাটা এবার সমান হয়ে গেল। এবার কি তারা দুজন দেখো অপোজিট দিক থেকে যাচ্ছে, তাই না? এই দিক থেকে যাচ্ছে, এই দিক থেকে আসে, দুজন অপোজিট দিক থেকে যখন আসে তখন কি হয়, তাদের যে গতিবেগটা সেটা প্লাস হয়ে যায়। তাহলে গতিবেগটা কত হবে? একজনের 75, একজনের হচ্ছে 60। তাহলে তাদের গতিবেগটা কি করে বের করতে হবে? রিলেটিভ স্পিড কত? 75 আর হচ্ছে 60 ইকুয়াল টু হচ্ছে কত হবে? 5 6 12 135, তাই তো? 135 কিলোমিটার/আওয়ার। কিন্তু দূরত্ব বাকি কত? 270। আর তাদের গতিবেগ কত এখন? 135। কখন তারা মিট করবে? তাহলে তুমি টাইমটা বের করো। টাইম ইকুয়াল টু 270/135 ইকুয়াল টু 2 ঘন্টা, তার মানে আরো 2 ঘন্টা সময় লাগবে। তাহলে তারা যাত্রাটা শুরু করেছিল কখন? দুজনে মিলে একত্রে 9টার সময় যাত্রা শুরু করে। তাহলে 9টার সময় যাত্রা শুরু করে, আরো 2 ঘন্টা সময় লাগবে। তাহলে 9টা আর হচ্ছে 2 ঘন্টা, তাহলে 9 আর 2 11টা। তাহলে এই যে 11টা হয়ে যাবে এখানে আমাদের সঠিক উত্তর। ওকে, পরের কোশ্চেন, একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়, অর্থাৎ কমে যায়, যদি মেশিনটির বর্তমান মূল্য 1,62,000 হয়, তবে 2 বছর আগে কত টাকা ছিল? দেখো একই ধরনের কোশ্চেন আমরা দুটো পেয়েছি। তো দেখো 10% হ্রাস পায়, অর্থাৎ 1/10, মানে 10 টাকায় 1 টাকা কমে যায়, রাইট? তাহলে আগে যদি দাম থাকে 10 টাকা, এখন হবে 9 টাকা। আবার পরের বছরও 10 টাকায় 9 টাকা। তাহলে আমরা দেখব টোটাল দামটা কি ঠেকলো। 10 100 টাকা আগে যদি থাকে, আর এখন দাম হয়ে যাবে 81 টাকা। এখানে বলা হয়েছে তাদের বর্তমান মূল্যটা হচ্ছে কত? 1,62,000, তাহলে 2 বছর আগে। তাহলে এই বর্তমান দামটা বলা হয়েছে কত? 162,000। এর কত? এটা বের করতে হবে। তাহলে এর কত গুণ? 2000 গুণ। তাহলে এর সাথে তুমি 2000 গুণ করে দাও, তাহলে কত হবে? 2 লক্ষ, তাই তো? তাহলে 2000 ইন্টু 100 করলে কত হবে? 2 লাখ। তাহলে কোথায় আছে? অপশান সিতে। তো এই ছিল আমাদের আজকের সেটের মোস্ট ইম্পর্টেন্ট 25টা কোশ্চেন। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো।